দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস প্রোগ্রামে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকায় বসবাসরত প্রতিটি মানুষের জন্য সত্য। অর্থাৎ আপনি যদি লিগ্যাল স্ট্যাটাসের জন্য আবেদন করে থাকেন, আপনি যদি গ্রিন কার্ড পেয়ে থাকেন, আপনি যদি সিটিজেন হয়ে থাকেন, আপনাদের সবার জন্যই এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। কারণ এই ছোট ছোট বিষয় যেগুলোকে আমরা অনেক সময় তেমন একটা গুরুত্ব দিয়ে থাকি না, কিন্তু এই ছোট অপরাধগুলোই আপনার জন্য এক ধরনের বড় বিপদ ডেকে আনতে পারে। আপনার অভিবাসন স্ট্যাটাস, আপনার লিগ্যাল স্ট্যাটাস, আপনাকে সামাজিক হয়রানি থেকে শুরু করে নানা ধরনের আইনি জটিলতায় আপনাকে ফেলতে পারে। অর্থাৎ আমরা কথা বলবো যেসব ছোট অপরাধে বড় বিপদে ফেসে যাবেন আমেরিকায়, এবং একই সঙ্গে কথা বলবো যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তারা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাড়তি কী ধরনের সতর্কতা ভ্রমণের আগে এবং পরে আপনারা গ্রহণ করবেন। এইসব বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মাস্টার অফ ল এবং কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদারকে। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই, আপনাকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদের দর্শকদের জন্য সময় বেছে নিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি। এই নাম্বারে টেলিফোন করে আপনি যে কোনো আইনি পরামর্শ অর্থাৎ তথ্য চাইতে পারবেন, এবং একই সঙ্গে অনুষ্ঠানটি টিভিএন 24 এর ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টস করে যে কোনো প্রশ্ন করতে পারবেন। তবে আমরা আপনাকে কোনো আইনি পরামর্শ দিচ্ছি না, আপনার আইনি পরামর্শটি আপনাকে দেবেন আপনার নির্দিষ্ট অ্যাটর্নি। আমরা শুধুমাত্র তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি, যেটি ভালো মন্দ যাচাই করে আপনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার অ্যাটর্নির পরামর্শ অনুযায়ী। শুরুতে মোহাম্মদ এন মজুমদার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা দর্শকদেরকে বলছিলাম যে ছোট ছোট অপরাধ, এই ছোট অপরাধের সংজ্ঞাটা আসলে কি? কোন অপরাধটাকে আপনি ছোট অপরাধ হিসেবে দেখবেন যেটি আইনের চোখে অপরাধ? কারণ আপনাকে হয়তো আমি একটু কটু কথা বললাম, আপনাকে হয়তো আমি একটু ধমক দিলাম, কিংবা আপনাকে হুমকি দিলাম, সেগুলোই কি ছোট অপরাধ, নাকি ছোট অপরাধের সংজ্ঞা আইনের ভাষায় ভিন্ন? থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাকে মনে করিয়ে দিলেন, এখন থেকে প্রায় 16 বছর আগে 2010-এ আমি একটা সেমিনার করেছিলাম, লিটল ক্রাইম বিগ কনসিকুয়েন্সেস, অর্থাৎ ছোট ছোট অপরাধ বিরাট পরিণতি। তো ছোট অপরাধ লিটল ক্রাইম বা পিটি ক্রাইম যেগুলোকে বলা হয়, সেটাকে বলা হয় এনি ক্রাইম punishable less than 1 year is misdemeanor। এটা একরকম সংজ্ঞা ছোট ক্রাইমের। আরেকবার বলা যেতে পারে যে সমস্ত অপরাধে চুরি অথবা মিসহ্যান্ডলিং অফ গভর্নমেন্ট কারো ফান্ড less than 1000 যদি হয়ে থাকে সেটা বলে পিটি রাজধানী, এটাকে বলে ছোট চুরি। আবার যেমন অ্যাসল্ট, ঠেলা ধাক্কা দেওয়া, কারো ট্রেসপাস করা, অথবা মোরাল ক্রাইম যেমন বলতে পারেন, সলিসিটেশন অফ প্রস্টিটিউশন, লার্সেনি বাই ট্রিক, এগুলোকে বলে ছোট ছোট অপরাধ। তো আজকের প্রসঙ্গ হচ্ছে ছোট ছোট অপরাধের বিরাট পরিণতি। এক্স্যাক্টলি যেমন ধরুন ছোট্ট একটি শপ লিফটিং করেছিলেন, $25 থ্যাফট, এটার জন্য আপনাকে অ্যারেস্ট করেছিল, পরে কোর্টে গিয়েছেন, ডিসমিস হয়ে গেছে। বাট বিলিভ মি, এই যে হৃদয়ে আপনার প্রোফাইলে যে কালিমা লেগেছে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, আপনাকে আজীবন লিখতে হবে ইয়েস আই ওয়াজ অ্যারেস্টেড এন্ড রিলিভ। সো এই যে বিরাট পরিণতি, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা মোরাল ক্রাইম হওয়াতে, যেমন আপনি ফেডারেল গভর্নমেন্টের কোনো ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট, কোনো একটা বোর্ড মেম্বার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট, কোনো একটা স্বনামধন্য জায়গায়, এমনকি ব্যাংকে যদি একটা চাকরি নিতে চান, যদি দেখে যে না সে একসময় লোকটা দোকানে চুরি করছিল $25, but right now he's a PhD, excellent MBA, but still that think twice যদি ওই পদের জন্য ওই সময়ে শপলিফটিং করে না বা চুরি করে নাই এরকম কোনো ক্যান্ডিডেট যদি পাওয়া যায়, তারা তাকে চুজ করবে। আনফর্চুনেটলি দ্যাটস হোয়াই ইট ইজ এ বিগ থিং। যে আজকে জুয়েলকে অসংখ্য ধন্যবাদ, একটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছেন, স্পেশালি যারা স্টুডেন্ট, বিভিন্ন ডক্টর, ডেন্টিস্ট, সায়েন্টিস্ট, আর্কিটেক্ট, খ্যাতনামা ব্যবসায়ী হবেন, কংগ্রেসম্যান হবেন, ইলেকটেড অফিসিয়াল হবেন, ইয়ং জেনারেশন, stay away from crime. অ্যাসল্ট করবেন না, ধাক্কা দিবেন না, ট্রেনে উঠবেন না, ভেরি ইম্পর্টেন্ট মোরাল ক্রাইম। ট্রেনে উঠে গেছেন 2 টাকা বাঁচার জন্য, টার্ন স্টাইলে বসে না যে ঢুকে গেছেন, পুলিশ থেকে একটা কথা আছে, বহু বছর আগের কথা, দেওয়ালেরও কান আছে।
There is a AI now watching everybody. Police camera watching everybody. Please stay away from crime. And most importantly, যারা গ্রিন কার্ড প্রসেসে আসেন বা থাকবেন, যারা স্ট্যাটাস নেয় বর্তমানে স্ট্যাটাসের জন্য অপেক্ষা করছে, অ্যাসাইলাম ইন্টারভিউ হবে, গ্রিন কার্ড ইন্টারভিউ হবে, ইত্যাদি ইত্যাদি ইন্টারভিউতে এই রাফশিটে দেখা যাবে বর্তমান সরকার বিশেষ করে কোনো প্রকার ফুল ক্লিয়ারেন্স দেওয়া পর্যন্ত আপনার প্রোফাইলে তারা আপনাকে গ্রিন কার্ড দিবে না। যারা ওই যে টাইম লিগল থেকে ইগনোর করতে গ্রিন কার্ড দিবে, বাট রাইট নাও you are under heavy scrutiny, অর্থাৎ every little thing they will consider before they give you green card. এমন দেখা গেছে একটা লোক একটা সিরিয়াস ক্রাইম করছে, ওই ক্রাইমকে সুপারসিড করে তাকে গ্রিন কার্ড দেওয়া হয়েছে, সেই গ্রিন কার্ড তাকে সিটিজেন হয়ে মার্ডার করছে। So they pull out everything. আরেকটা কথা ঘোষণা আছে, আমি যদি অনুমতি পাই প্রোফাইল প্রত্যেকটা ইমিগ্রেন্ট আমি সহ আমরা তারা যুক্তরাষ্ট্রে কিভাবে আসছে এটা প্রোফাইল থাকে ইউএসপিএস, ওই প্রোফাইলে আপনার কোথায় আসলেন, কখন আসলেন, কিভাবে আসলেন, কি কি ঘটনা করলেন, অঘটন করলেন, কোথায় ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন, কয়টা ট্রেসপাস করছে, every profile is there and government is spending billions of dollars to track them down and to make sure people cannot get anything who are committing any crime. So therefore ask the profit. Small crime, big consequences, ছোট অপরাধ বিরাট পরিণতি। I love it. জি, এই ক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসে। একটা হলো শপলিফটিং করলেন আপনি, এটি আপনি জেনে শুনেই করেছেন, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স করেছেন, সেই ধরনের অপরাধগুলো এক ধরনের। আবার কিছু অপরাধ আছে হয়তো আপনার অজান্তে হয়ে গিয়েছে, আপনার হয়তো গাড়ি স্পিডিং হয়ে গেছে, আপনার হয়তো কোথাও যেমন আমেরিকার আইনে এটিও আপনার কাছে আমরা শুনবো যেখানে সেইখানে মূত্র বিসর্জন করা, থুতু ফেলা, এই ধরনের অপরাধগুলোর সঙ্গে যদি কোনো কারণে আপনার অজ্ঞতাবশত আপনি জড়িয়ে যান, সেটিও কি এই ধরনের ছোট মাইনর অপরাধের মধ্যে কাউন্ট হচ্ছে? Absolutely, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে। ইন্টেনশন ইজ a huge component and element for a crime. Any crime, even the murder যদি আপনি করেন, যদি প্রমাণ করতে পারেন যে it was not my intention to kill that person, তাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, বা হত্যা হয় গেছে, মার্ডার চার্জটা রিডিউস হয়ে গিয়া ম্যানস্লাটার পরিণত হবে। অত গভীর না যে এইভাবে বলি, যেমন আপনি মনে করুন আমার টেবিলে বসছেন, বসে লেখার সময় আপনি আমার কলম দুটো নিয়ে গেছেন ভুলবশত, তো এটা আপনার বা আইনের সংজ্ঞা হচ্ছে টেকিং ক্যারিং পার্সোনাল প্রপার্টি অফ আদার উইথ ইন্টেনশন টু ডিপ্রাইভ দি ওনার, অর্থাৎ মালিককে বঞ্চিত করার লক্ষ্যে যদি কোনো প্রপার্টি আপনি কারো জায়গা থেকে তুলে নিয়ে যান সেটাকে বলা হয় চুরি। আর এক্ষেত্রে চুরি হবে না এই জন্য যদি প্রমাণ করতে পারেন যে ভাই লেখার সময় ভুলবশত পকেটে নিয়ে ফেলছিলাম, তখন যাওয়ার সময় তোমার দরজা ধরা খাইছে যে আমার ফ্রেন্ড নিয়ে কেন গেছেন, এই জন্য আমাকে জেলও দিতে পারবেন না, জরিমানা দিতে পারবেন না। But a small crime also punishable, but in this case there will be no punishment as long as you can prove that there was no intention there. So in absence of intention, lots of crime cannot be considered as crime. এবং যেটা আরেকটা কথা বলছিলেন স্পিডিং, মোটর ভেহিকুলার ক্রাইমেরও বিভিন্ন আছে, মোরাল ক্রাইম, সেটা করে নৈতিক অপরাধ, ভেহিকুলার ক্রাইম, সেক্সুয়াল ক্রাইম, ডোমেস্টিক ভায়োলেন্স ক্রাইম, and there are other assault related crime. But ওই ক্রাইম যেটা আপনি বলছেন ভেহিকুলার রিলেটেড ক্রাইম ইজ ভেরি নমনীয় ভাবে দেখা হয়। যেমন ধরুন আপনি গাড়ি চালাতে গিয়ে অনিচ্ছাকৃত কাউকে হত্যা করলেন, এটাকে মার্ডার হিসেবে গণ্য হবে না। তো দ্যাটস অ্যানাদার ডিপ এরিয়া অফ ল। আমি এখানে ল লেকচার দিয়ে এটা মানুষকে বিভ্রান্ত করতে চাই না। তো আপনি উত্তরটা দিচ্ছে এইভাবে, ভেহিকুলার রিলেটেড ক্রাইমটা অত্যন্ত নমনীয় দেখা হয়, ওইটাকে মোরাল ক্রাইমও বলা হয় না, এটা মোস্ট লাইকলি দ্বারা ইগনোর করা হয় এবং কোনো প্রকার ইমপ্যাক্ট নাই বললেই চলে, আনলেস ইচ্ছাকৃত ভাবে যদি কাউকে, সেখানে ইন্টেনশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার গাড়ি চালাই দিচ্ছেন, আমি জানি যে জুয়েল ভাই পথে হাঁটে, কালকে 10টায় ওখান থেকে হাঁটার সময় খাস করে ওনাকে মারি দিব, ও গাড়ি দিয়ে মারি দিয়ে আমি বাঁচি যাবো যে আমি ওনাকে মারি নাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো, দ্যাটস নট গোনা হ্যাপেন। যদি প্রমাণ করা যায় যে আপনি ইন্টেনশনালি আপনার শত্রুকে মারার জন্য তার গায়ে উঠে দিয়েছে, সেখানে দ্যাট ভেহিকুলার ক্রাইমটা অন্যভাবে দেখা হবে। ব্যাক টু ইউ ভাই। থ্যাংক ইউ। আমরা দর্শকদের টেলিফোন নিতে চাই। একজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে সিফাত, আমি লং আইল্যান্ডে থাকি।
আমি আমেরিকাতে 2008-এ টেক্সাস বর্ডার দিয়ে আসি। আমার কোনো অ্যাসাইলাম কেস কখনো অ্যারেস্ট হই নাই। আমি 2015-এ বিয়ে করি। বিয়ে করার পর আমার ওয়াইফ আমার জন্য অ্যাপ্লাই করছে। অ্যাপ্লাই করার পর ইউএসসিএস অ্যাপ্রুভ করলো। তারপর I-1 601 ওয়েভারের জন্য অ্যাপ্লাই করছি। তো আমার অলরেডি 3 বাচ্চা আমেরিকাতে। আমার বিয়ের অলমোস্ট 11 ইয়ার্স চলতেছে রানিং। সো কোনোভাবে কি আমেরিকাতে আমি গ্রিন কার্ড পেতে পারি? কোনো ওয়ে আছে বাংলাদেশে না দিয়ে ভিসা না নিয়ে? ওকে, মোহাম্মদ এন মজুমদার, আপনি বুঝতে পেরেছেন প্রশ্নটি? বুঝছি, যদি আমি এতটুকু আপনার সহযোগিতা চাই, উনি কি এখানে আছেন কি বর্তমানে? আপনি কি আমেরিকাতে আছেন এবং 2015 সালে আপনার ওয়াইফ আপনার জন্য আবেদন করছেন, তিনি কি সিটিজেন? হ্যাঁ, আমার ওয়াইফ সিটিজেন। আর উনি লিগালি আসছিলেন কিনা? না, লিগালি মানে উনি বর্ডার দিয়ে এসেছেন। ওকে, গুড, ডেফিনেটলি ক্লিয়ার। ওকে, ভেরি গুড। দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন এবং আমার ফেভারিট এরিয়া। এটাতে যারা ইলিগাল এন্ট্রি আছে তারা যুক্তরাষ্ট্রের সাধারণ রুল হচ্ছে তারা এখানে অ্যাডজাস্টমেন্ট রেজিস্টার করতে পারবে না। বাট তার আইনে প্রত্যেকটা রুলের একটা ব্যতিক্রম থাকে। এটা ব্যতিক্রম হচ্ছে প্রেসিডেন্ট ওবামা যখন ক্ষমতায় ছিলেন উনি একটা ব্যতিক্রম ধর্মের রুল করে গিয়েছেন। 601 এর পরিবর্তে 601 এ অলসো অ্যাড করছে। 601 এ হচ্ছে তাদের জন্য যারা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না, তারা I-130 ফাইল করবে, সেটা অ্যাপ্রুভ হবে, ভিসা ফি দিবে এবং ভিসা ফি দেওয়ার পরে কনসুলার প্রসেসিং করবে, 601 এ ফাইল করবে। 601 এ যখন অ্যাপ্রুভ হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে উনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে, উনি বাংলাদেশে যাবে, বাংলাদেশে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দিয়ে ফিরে আসবে। মেনি পিপল ডিড ইট এবং ম্যানহাটন থাকাকালীন আমরা অলমোস্ট এভরিডে ফাইল করতাম। বর্তমানে স্লো, বাট স্টিল লট অফ পিপল টেক অ্যাডভান্টেজ অফ দিস প্রসিডিওর, ভেরি গুড প্রসিডিওর। ওনার যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, অন্য কিছু না থাকে, অনলি অপরাধ যদি করে থাকে, উনি বিনা 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 I-94 অর্থাৎ বর্ডার ক্রস করে আসে, সেক্ষেত্রে 601 এ যদি উনি বলছে উনি ফাইল করছে, এক্সেলেন্ট। বা দেখতে হবে ফাইলটা অ্যাপ্রোপ্রিয়েটলি করছে কিনা। ভেরি এক্সপেরিয়েন্স লয়ার লাগবে যারা 601 এ প্রসেস করতেছে। ইটস ভেরি এক্সপেন্সিভ এবং সেখানে ওনাকে ওনার ওয়াইফ প্রমাণ করতে হয় যে ওনার ওয়াইফ এজ এ সিটিজেন এলিয়েন হিসাবে প্রমাণ করতে হবে যে দেয়ার উইল বি এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ ফর দি ওয়াইফ ইফ হি গো ব্যাক টু his country and cannot come back. So this is one of the criteria. আর সেখানে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনের প্রয়োজন হতে পারে, সেখানে চিলড্রেনের স্কুল কলেজের অসুবিধা হতে পারে। হাউ ক্লোজলি the beneficiary অর্থাৎ উনি যে কল দিচ্ছেন উনি এবং ওনার ওয়াইফ এবং বাচ্চারা হাউ ক্লোজলি রিলেটেড, হু ইজ দ্য ব্রেড উইনার, হু ইজ ওয়ার্কিং, হু ইজ নট ওয়ার্কিং। There should be a huge affirmative documents and supporting document, affidavit and expert opinion, and that file, it is approvable, it is doable, many things is happening. But আমি ওনাকে অ্যাডভাইস করবো আজকে উনি যেন ওনার অ্যাটর্নির সাথে ক্লোজলি কাজ করেন and make sure they have a very comprehensive and good case, উনি যেন ফিরে আসতে পারে সেই প্রত্যাশাই করবো। মানে ওনার মূল যে প্রশ্নটি ছিল কোনোভাবে তিনি বাংলাদেশে না গিয়ে এটি করতে পারবেন কিনা, সেটি তিনি পারছেন না, তাকে বাংলাদেশে যেতেই হচ্ছে। Answer is no, because unfortunately উনি যদি লিগালি আসে নাই, সে আনলেস ওরা যদি ডিপোর্ট করা হয়, যদি ডিপোর্টেশন যদি করে তখন যে প্রসেস বলা হয় ক্যান্সেলেশন অফ রিমুভাল। সো যদি সেটা যদি করতে হয় উনি এই প্রসেস থেকে বাদ দিয়ে উনি ক্যান্সেলেশন অফ রিমুভাল প্রসেস দিয়ে যাইতে হবে এবং সেটা অ্যাটর্নি তাকে করতে হবে, তাকে ডিপোর্টেশন ট্রাকে ফলাইতে হবে, প্রসিডিং ফলাইতে হবে। আর যখন প্রসিডিং ফলাবে তখন উনি ফাইল করবে ক্যান্সেলেশন অফ রিমুভাল বেসড অন হার্ডশিপ টু দি ইউএস সিটিজেন স্পাউস এন্ড ওয়াইফ। ওকে, জি, এটি পরিষ্কার। মাধ্যমে উনি না গিয়ে হইতে পারে, বাট এই প্রভিশন যেটা 601 এ দ্যাট প্রভিশন অ্যালাউ করবে না ওনাকে অ্যাডজাস্ট এখানে অ্যালাউ করবে না। তবে প্রসিডিং এ থাকে, যারা এই প্রসিডিং এ আছে সেক্ষেত্রে বলে রাখে, যারা ইমিগ্রেশন প্রসিডিং এ আছে, ডিপোর্টেশন প্রসিডিং এ আছে, যদি কেস ক্যান্সেল হয়, অ্যাসাইলাম ক্যান্সেল হয়, তাদেরকে স্মরণ করে দিতে চাই যে এখন ফাইল ক্যান্সেলেশন অফ রিমুভাল অর্থাৎ ডিপোর্টেশন ক্যান্সেল করে এখানে গ্রিন কার্ড পেতে পারবেন। বা তারা প্রমাণ করতে হবে যে তার এখানে ইউএস সিটিজেন বাচ্চা আছে, ইউএস সিটিজেন ওয়াইফ আছে, সম্পত্তি আছে, এখানকার মাটি মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে উনি অ্যাসিমুলেটেড বা জড়িত আছে। সেক্ষেত্রে জাজ ক্যান মেক এন এক্সেপশনাল রুল এন্ড গিভ হিম গ্রিন কার্ড উইদাউট লিভিং দি কান্ট্রি। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটিও নিতে চাই।
জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমরা ভালো আছি। জি আপনি আমার প্রশ্ন করেন। অ্যাটর্নি সাহেবকে আমার সালাম। জি আমার কোয়েশ্চেন হলো কি, আমার আব্বু আম্মু এবং আমার ছোট ভাই ওর বয়স 17, তো ওনারা একসাথে ভিজিট বেসায় ইউএসএ আসছে। তো অলমোস্ট ফোর মান্থ ওনাদের অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করেছি আমার আব্বু এবং আম্মুর জন্য, কিন্তু ওই ছোট ভাইয়ের বয়স তো 17, ওর জন্য চাচ্ছিলাম F1 স্ট্যাটাস করার জন্য, কিন্তু প্রাইভেট হাই স্কুলে অনেক টাফ হইতেছে এগুলা I-20 ম্যানেজ করার জন্য। তো আমার কোয়েশ্চন হলো, যদি এখন ও যদি আউট অফ স্ট্যাটাস হয়ে যায়, ইন ফিউচারে কি গ্রিন কার্ড দিয়ে এখানে থেকে কিছু করতে পারবো আমরা আব্বুর মাধ্যমে, না ওকে বাংলাদেশে যেতে হবে, না সিটিজেনশিপের জন্য অপেক্ষা করতে হবে আব্বু আম্মুর? আপনি লাইনে থাকুন, আমাদের অ্যাটর্নি আনসার করছেন, আপনি লাইনে থাকুন। Thank you, Majid. A very, very good question, and all the best for your parents. আপনার parents এর জন্য আপনি adjustment of status করছেন, এবং আমি এখানে caveat দিতে চাই, make sure that application is very, very good. তো আপনার আব্বা আম্মা যখন গ্রিন কার্ড এখানে পেয়ে যাবে, অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তখন যেহেতু আপনার বাই স্টিল 17, প্রিজাম্পশন উনি তো বিয়ে করে নাই, আপনার আব্বা আম্মা ওনার জন্য গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেটার ওয়েটিং টাইম অলমোস্ট 7 to 8 ইয়ার। বাট এখানে বিগ বাট আছে, এখানে আপনার ভাই যদি কোনোভাবে আরো 8 বছর পর্যন্ত এখানে স্ট্যাটাস মেনটেন করতে পারে, স্টুডেন্ট স্ট্যাটাস মেনটেন করতে পারে, তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট করা হবে। যদি সেটা না হয়, ওনার উচিত হবে 6 মাস, যে ওনার I-94 এ যে সময়টা আছে, এখানকার এন্ট্রি টাইমে জাস্ট সময় ভিসা এক্সপায়ার হওয়ার আগে উনি যেন বাংলাদেশে চলে যায়। যদি এখানে স্ট্যাটাস হারায়, এখান থেকে উনি আবার অ্যাডজাস্টমেন্ট করতে গেলে সেই ক্ষেত্রে আবার 245I, উনি ছেলেটা বড় হবে, বড় হয়ে আবার কাউকে বিয়ে করবে, দ্যাট পসিবল। ওই সময় পর্যন্ত ওই ল থাকছে কিনা ওই জন্য ইমিগ্রেশন ল অলওয়েজ চেঞ্জ হয়, প্রেসিডেন্ট অলওয়েজ চেঞ্জ হয়। President is the supreme power on the immigration policy, because the foreign policy or president have a lot of power. So president কে আসবে we don't know. So best thing হবে উনি এখানে আপনার ভাই এখানে স্ট্যাটাস মেনটেন করবে, if not স্ট্যাটাস এক্সপায়ার হওয়ার আগে উনি যেন বাংলাদেশে চলে যায়। For now this will be the best advice. And for more information, personally, like Joel beginning বলছে, আমাদের একটা educational video will give you a lot of information based on our experience, but for the real decision you have to go face to face, closed door, speak to your attorney, consultant, whoever you like. It's up to you. It's your own responsibility, make the right decision. But very, very important, few minutes আগেও শুনতেছি আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতেছি এখানে অ্যাডজাস্টমেন্ট করার জন্য। Bad idea. Go to a lawyer. It's a lot of forms. Sometimes we find difficulty how to do it. If you write যখন নিজে কারা শুরু করবেন, that could be an issue. So back to you, Dual Bhai. অনেক ধন্যবাদ। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি জি, প্রশ্ন করুন। প্রশ্ন ভাই, আমার মজুমদার সাহেবের কাছে আমার একটা রিকোয়েস্ট। আমার ওয়াইফ সিটিজেন হয়েছে, বুঝছেন? আমার বাচ্চার বয়স তখন ছিল 17। ওদের দুজনেরই পাসপোর্ট হয়ে গেছে, এখন ওর বয়স হয়ে গেছে 18-র উপরে। এখন আমরা ওর ন্যাশনালাইজেশন সার্টিফিকেটটা উঠাইতে চাচ্ছি, আমাদের কি করতে হবে এখন? আপনারা যেহেতু ন্যাশনালাইজ সিটিজেন, এখন আপনাদের ছেলে মেয়েরা যদি আপনি যখন সিটিজেন হয়েছেন তখন ওদের বয়স নিচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছিল, আপনার N-600 ফাইল করতে হবে। তো N-600 এর ফাইলিং ফি এখন আই থিঙ্ক 1100 চেঞ্জ, আনলেস আপনি দরিদ্র অসহায় যদি হয়ে থাকেন, পভার্টি লেভেলের নিচে অর্থাৎ ইনকাম গাইডলাইনের নিচে থাকে, বিনা ফিতেও করতে পারেন। বাট লটস অফ ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে। দ্য বেস্ট হবে আপনার অ্যাটর্নির মাধ্যমে আপনি N-600 ফাইল করতে হবে। এটাই হলো আনসার আপনার জন্য। ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। জি, আরেকজন দর্শক আছেন টেলিফোনে। অসংখ্য দর্শকরা আসলে ট্রাই করছেন, আমরা চেষ্টা করছি যত সম্ভব আপনাদের প্রশ্নগুলো উত্তর খুঁজে দেওয়ার জন্য অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে। দর্শক আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্নটি করুন। আমি 2011 এ সিঙ্গাপুরে আমেরিকাতে আসি।
2016 আমি এফআরএম অ্যাপ্লাই করি। আজকে আমার মাস্টার হিয়ারিং ছিল এবং আমি ওখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমার সাথে আমার কাছে কোনো প্রশ্ন না করে সে আবার নতুন একটা ডেট দেয় এই জুলাই মাসের 23 তারিখে। আচ্ছা, এখন ওখানে গেলে কি আমার কোনো সমস্যা হবে কি? আজকে গিয়েছিলেন, আজকে তো কোনো সমস্যা হয়নি। জি না না না। ওকে ওকে, আমাদের আইনজীবী আপনাকে প্রশ্ন দিচ্ছেন। আমি সমস্যা হবেও বলবো না, না হবেও বলবো না, বিকজ জুয়েল ভাই বলেন বা টিভিএন বা আমরা কেউ জানি না আপনার এন্টায়ার হিস্ট্রি। যদি আপনার কেস থেকে থাকে আপনি আজকে গেলেন, আমি বলবো না আপনি এখানে একটা গুলির সম্মুখে গেলেন আপনি একা একা। ইউ শুড হ্যাভ এ লয়ার, ইউ শুড হ্যাভ এ গুড কেস, এবং আপনার কেসটা পূর্ণাঙ্গ আছে কিনা, এবং নিশ্চয়ই সেখানে সামথিং রং ছিল হয়তো আপনার কেসে, অথবা মেবি জাজের সময় নেই, অথবা সাম রেকর্ড তারা আপনার রাফশিট বলা হয় আপনার প্রোফাইল কাছে নাই, পুরনো আমরা এখানে গ্যাস করতে চাই না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগামী তারিখের আগে আপনার পছন্দের যে কোনো লয়ারের সাথে যারা ইমিগ্রেশন ট্রায়াল করেন সেখানে কথা বলেন অ্যান্ড ফাইল নিয়ে যান। প্লিজ টেক ইট ভেরি ভেরি সিরিয়াসলি। এটা ইয়েস আর নো আনসার না, এটা একজন ফোনে কথা বলে দিবে এইরকম কিছুই না। আপনাকে ডিসকারেজ করতেছি না, আমি রিকোয়েস্ট করি আপনি টক টু ইউর লয়ার, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ নট এ জোক এনিমোর। থ্যাংক ইউ। জি, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি নিতে চাই। দর্শক, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। আমি মিশু কথা বলছি ম্যানহাটন থেকে। জি, আমি এই দেশের সিটিজেন এবং আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এবং আলটিমেটলি আমার ওয়াইফ ভিসাও পায়। ভিসা পাওয়ার পরে গত মে মাসের 18 তারিখে ফ্লাই করার পাই ঢাকা এম্বাসি থেকে। জি, তখন আমার ওয়াইফ রেডি হচ্ছিল। ইন দ্য মিন টাইম 18 তারিখে ঠিক 2 দিন আগে তার চোখে এমন প্রবলেম হয়েছে, ইমার্জেন্সি ভাবে তার চোখ অপারেশন করতে হয়, এবং অপারেশন করার পরে ইট ওয়াজ কমপ্লিকেটেড। দেন শি ওয়াজ হসপিটালাইজড। আফটার 4 days মোটামুটি একটু নর্মাল হয়। দেন 1 সপ্তাহ পরে তার সে মোটামুটি চোখ খুলে তাকে সে মোটামুটি দেখতে শুরু করে, কিন্তু সে তো এটা ফেল করছে, আসতে পারেনি 18 তারিখে। তো এখন তার বর্তমানে সুস্থ সে। এখন কিভাবে, এখন কি সে অ্যাপ্লাই করবে কিভাবে? আচ্ছা, মানে সমস্যাটা কোথায়? যদি ভিসা হ্যাঁ যেহেতু আছে, উনি প্রাইভেট করেন, এখন সে ট্রাই করবে, ওনার তো ভিসা আছেই। হ্যাঁ, আমি সেটাই বলছি যে সমস্যাটা কোথায় আসলে। সেটাই বলি আপনার, যেহেতু আপনার পাসপোর্ট আছে, পাসপোর্টের ভিসা আছে, ইউ জাস্ট গেট দ্য টিকেট এন্ড ফ্লাই। আপনাদের কোশ্চেন ফ্যাক্ট আমাকে দিয়েছেন, ফ্যাক্টের উত্তর হচ্ছে জাস্ট গো গেট দ্য টিকেট এন্ড ফ্লাই। হ্যাঁ, মানে 18 তারিখেই করতে হবে এমন কোনো শর্ত তো কেউ দেয়নি তাকে, মে মাসের 18 তারিখ। সো আপনি তখন আসতে পারেননি, আপনি এখন আসবেন, একটা টিকিট নেবেন এবং উঠে চলে আসবেন, কোনো সমস্যা নেই, মানে সমস্যা হওয়ার কথা না আর কি, যদি অন্য কোনো বিষয় না থাকে। আমরা আপনার কাছে আবার প্রশ্ন ফিরতে চাই। আমরা কথা বলছিলাম অপরাধ এবং এটির পরবর্তী ইম্প্যাক্টগুলো। আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট অপরাধের নমুনা আপনি উল্লেখ করছিলেন। এই অপরাধগুলোর কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে প্রবেশন কিংবা কোনো একটা হয়তো সোশ্যাল ওয়ার্ক, তাকে জেলে না পাঠিয়ে বলা হয় সেগুলো করার জন্য। তো এইটাকে কি কনভিকশন হিসেবে দেখা হয়, নাকি এটি তখনই তো আসলে ডিসমিস হয়ে যাচ্ছে বিষয়টা? এভরিথিং, যদি আপনাকে 1 টাকা জরিমানা করা হয় সেটাও কনভিকশন। একদিনের যদি আপনার কমিউনিটি সার্ভিস দেওয়া হয় সেটা এক রকমের সাজা। ওকে, সো এনিথিং সামান্য সাজা, ডিপেন্ড করে কি ধরনের সাজা। জেল যেহেতু হয় নাই, সামান্য কমিউনিটি সার্ভিস করছে, ওইটাকে ওইভাবে দেখা হবে, এটা কনসিডার। বাট ইয়েস, এটা কনসিডার টু বি সাজা। এটা কনসিডার রিপোর্ট করতে হবে যে কোনো জায়গায় যখন কোশ্চেন থাকে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড? ইয়েস। হোয়াট ওয়াজ দ্য আউটকাম? আর রেজাল্ট কি? রেজাল্ট টু 1 days of community service. So it is reportable, it is recordable, and it will have an impact. Yes. আর যদি আপনার কোনো সাজা না হয় বাট আপনি অ্যারেস্ট হয়েছেন, সেটাকে তখন ওনার ক্ষেত্রে কি হয়? তিনি তো কনভিক্টেড হননি। এটা বলা হয় ডিসপোজিশন রেকর্ড। স্টিল ইউ নিড এ ডিসপোজিশন রেকর্ড দিয়ে খালাস পাইছি। এবং যেটা প্রথমে বলতেছিলাম,
still there is some record in your file that আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, পরে কোনো অপরাধে অভিযুক্ত করা হয় নাই। and this is the big problem now. এখন বর্তমান ক্লাইমেট মিশন বলছে যদি কোনো অপরাধে আপনি অভিযুক্ত হয়ে থাকেন and still you will not be able to admit into the United States, আপনাকে ফেরত দেওয়া হবে। এর অর্থ হচ্ছে ইয়েস অ্যাডমিট ব্যক্তিগতভাবে ঢুকতে পারবেন, বা গ্রিন কার্ড দেওয়ার হিসাবে ঢুকতে পারবেন না, আপনাকে কোর্টে পাঠানো হবে। So that's the difference. ওকে, আমাদের একজন দর্শক তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন, টেলিফোনে দর্শক আছেন, আমরা একটু অপেক্ষা করাচ্ছি টেলিফোনে দর্শকদেরকে। সোশ্যাল মিডিয়া থেকে কয়েকটি প্রশ্ন নিতে চাই। ওমর ফারুক বলছেন, আমেরিকা অপরাধ করার কারণে সে যদি বাংলাদেশে চলে আসে এবং সন্তানের জন্য ঢাকা ইউএস এম্বাসিতে সিআরবিএ ইন্টারভিউ দিতে যায়, তাকে কি গ্রেপ্তার করতে পারে? সিআরবি ইন্টারভিউ হচ্ছে যখন বাচ্চা জন্মগ্রহণ করে, সে বাচ্চার পাসপোর্ট নেওয়ার জন্য, এবং উনি সেখানে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আমি নাই বললেই চলবো। আমি কেন বলছি এটা, আমি বিগত 40 ইয়ার্স এটা নিয়ে ডিল করি। অলমোস্ট এভরি আমাদের সিআরবি অ্যাপ্লিকেশন এখান থেকে পাঠাই, অ্যাপয়েন্টমেন্টে পাঠাই, এটা ভেরি ইজি। তারা সন্তানটা যেহেতু ইউএস সিটিজেনের সন্তান, তাকে সেখানে পাসপোর্ট দেওয়া হয়। তো আমার অভিজ্ঞতায় কোনো কাউকে ধরেন একটা কোশ্চেন আসে নাই। আই ডোন্ট নো কত বড় সিভিয়ার অপরাধ, বাট ইউজুয়াল নর্মস এন্ড ভ্যালু হচ্ছে ইউএস এম্বাসিতে কাউকে অ্যারেস্ট করে না আনলেস এখান থেকে কোনো প্রকার ওয়ারেন্ট বা কেবল ভিশনের কেবল নোটিফিকেশন থাকে, যে ইজ ভেরি ভেরি সিরিয়াস ক্রিমিনাল করবে। বাট আদার দেন দ্যাট আমি বলবো না। বাট ফার্দার আপনি কোনো লয়ের সাথে কথা বলেন, হোয়াট ইজ দ্য রিয়েল ইস্যু, এটা অলসো ডিপেন্ড করে। রাইট, মানে অপরাধের মাত্রাটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি মালয়েশিয়া থেকে একজন বাংলাদেশিকে এইভাবে ধরে নিয়ে এসেছে ইউএস, এবং এর আমাদের সামনে নিকোলাস মাদুরোর মতো ঘটনা আছে যে তিনি অপরাধ করেছেন আমেরিকার দৃষ্টিতে, তাকে তার দেশ থেকে তুলে নিয়ে আসা হয়েছে। সেটি হলো অপরাধের মাত্রার উপর এবং রাজনীতি সেখানে কতটুকু। সো আপনার অপরাধ কতটুকু সেটির উপর নির্ভর করে আপনি কোন একজন অ্যাটর্নির সঙ্গে কথা বলেন। আমরা আরো একটি প্রশ্ন নিতে চাই, দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি না দর্শক, আপনি কি মোবাইল স্পিকারটা বন্ধ করে কথা বলবেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলুন। জি, হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি মোবাইল স্পিকারটি বন্ধ করে কথা বলুন। জি, প্রশ্নটি করুন। আমি একটু আগে প্রশ্ন করছিলাম, কিন্তু আমি ওনাকে বুঝাতে পারি নাই বলে আবার রিং করেছি। ওকে, নো প্রবলেম, বলেন। আমি আসলে বাংলা সিটিজেন, এখানকার সিটিজেন, এবং আমার ওয়াইফের জন্য আমি রিং করেছিলাম, অ্যাপ্লাই করার পরে আমার ওয়াইফ ভিসা পায়, কিন্তু সে বাংলাদেশে অসুস্থ হয়ে পড়ে। আমি একটু আগে কথা বলছিলাম, কিন্তু ওনাদের বুঝাতে পারি নাই। আমার ওয়াইফ অসুস্থ হওয়ার জন্য চোখে এমন আর্জেন্ট প্রবলেম যে সে ওই অপারেশন করতে হয়, এবং 4-5 দিন পরে তার সে একটু সুস্থ বোধ করে। কিন্তু তার তো 18 তারিখে লাস্ট ভিসা শেষ হয়ে গেছে, মের 18 তারিখে। আচ্ছা, কি করে থাকে আমি জি, এখন আমরা বুঝতে পেরেছি। আমরা ধরে নিয়েছিলাম 18 তারিখে ভিসা পেয়েছেন, এখন আপনি বলছেন যে 18 তারিখে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। স্টিল আপনি এখন আপনার এখানে যদি কোনো লয়ার থাকে তাকে বলেন যে এই কথাগুলো বলি, একটা ইমেল দিতে যে মাই ওয়াইফ হ্যাড an appointment with the US, my wife had a visa but it is expired and she's supposed to fly on May 18. Unfortunately she had to undergo major operation, therefore he was not able to come, and তারা আবার অ্যাপয়েন্টমেন্ট দিবে, অথবা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই, অথবা অনেক সময় আবার পুলিশ রিপোর্ট চাইতে পারে, they will revalidate the visa, but এটা ইউএস এমবাসি এবং কনসুলারের কাজ। আপনার অ্যাটর্নি করতে পারবে, অথবা আপনি ইমেল করতে পারেন যদি আপনার অতটুকু ক্যাপাবিলিটি থাকে। স্টিল এটা ডুয়েবল, বাট হয়তো এখন তাকে ভিসা দিতে পজ আছে, ভিসা তো ইস্যু নাও করতে পারে, তো করার সম্ভাবনা, কারণ আপনার তো ভিসা ইস্যু হয়েছিল, শুধু উনি ট্রাই করতে পারে নাই, বিকজ অফ হার সামথিং হ্যাপেন হুইচ ইজ বিয়ন্ড হার কন্ট্রোল, এইটাকে বলা হয়। এবং সেটার ফর্মান আপনি জমা দিতে হবে যে মেজর অপারেশন হয়েছিল, কমপ্লিকেটেড ছিল, সেই আসতে পারে নাই। আশা করি এখন আপনার উত্তর পেয়েছেন, ধন্যবাদ। জি, অর্থাৎ আপনি সকল ডকুমেন্ট সহ এইখান, আপনি যেহেতু আছেন ম্যানহাটনে, এইখান থেকেই অ্যাটর্নির সহযোগিতা নিয়ে আপনি ইমেলটি করতে পারবেন এবং তারা সেটি গুরুত্বের সঙ্গে কনসিডার করবে বলে আমাদের আইনজীবী বলছেন। আমরা মোহাম্মদ মজুমদার, আপনার কাছে এরপরে গ্রিন কার্ডধারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রশ্ন করতে চাই। কেউ যদি কোনো অপরাধ করে থাকেন, তিনি বিদেশ ভ্রমণ করছেন,
ফেরার সময় তিনি যখন সিবিপি এর সামনে যাবেন, তখন কি তার সেই অপরাধের জন্য তাকে কোনো রকম জটিলতার মুখোমুখি হতে হবে কিনা? থ্যাংক ইউ জুয়েল ভাই। সো আমি বিগত ধরে নেন 3rd ইয়ার থেকে জানি প্রত্যেকটি গ্রিন কার্ডধারী যখন যুক্তরাষ্ট্রের প্রবেশ পথে তাকে রিঅ্যাডমিশন হইতে হয়, আবার তলিয়ে দেখা হয় ওরা গ্রিন কার্ড ভ্যালিড আছে কিনা, উনি কোনো ক্রাইম করছে কিনা। এটা আগের নিয়ম, হয়তো খেয়াল করবেন যখন বাংলাদেশ থেকে আসার সময় সিটিজেনদের একটা লাইন, গ্রিন কার্ডধারীদের আলাদা লাইন। কেন আলাদা লাইন গ্রিন কার্ডধারীদের? কারণ গ্রিন কার্ডধারীরা যুক্তরাষ্ট্রের নাগরিক না, তাকে অটোমেটিক্যালি অ্যাডমিশন দিবে না, তাকে আবার চেক করে দেখবে। তো এই চেক করাটা আগে এত সিরিয়াস ছিল না, রিগোরিয়াস ছিল না। বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটাকে রিঅ্যাডমিশন প্রসেসকে কিছুটা জটিল করেছে। বাট নট অনলি দ্যাট, রিসেন্টলি গত মাস থেকে এটা সিস্টেম করছে এরকম, যদি যে কোনো গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে মোরাল ক্রাইম, নৈতিক অপরাধের কোনো অভিযোগ থেকে থাকে, সে অভিযোগে উনি পানিশমেন্ট না হওয়া সত্ত্বেও ওনাকে অ্যাডমিশন দিবে না, অর্থাৎ উনি গ্রিন কার্ডধারী হিসেবে ঢুকতে পারবে না, উনি ফেরল হিসেবে ঢুকতে পারবে, অর্থাৎ ওনাকে এনটিএ দেওয়া হবে এবং ওনাকে কোর্টে পাঠানো হবে ওই বিষয়টা ক্লিয়ার করার জন্য। উনি গ্রিন কার্ডধারী হিসেবে রিঅ্যাডমিশন পাবে না। তো দিস ইজ দ্য ডিফারেন্স। ইয়েস, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্তমানে যারা গ্রিন কার্ডধারী আছেন, বি এক্সট্রা কেয়ারফুল। কোনো ক্রাইমের সাথে জড়িতই হবেন না, বিশেষ করে মোরাল ক্রাইম। অ্যাগেন, মোরাল ক্রাইম হচ্ছে নৈতিক খলনজনিত অপরাধ, নৈতিক অপরাধ। নৈতিক অপরাধকে বলা হয় চুরি বা শপলিফটিং, larceny by trick, solicitation of sex and domestic violence. বাট এই স্ট্যাচু কিন্তু, এই ল কিন্তু বিভিন্ন স্টেটে বিভিন্ন। যেমন একটা ফর এক্সাম্পল, চুরিকে নিউ ইয়র্ক স্টেটে বলা হয় নৈতিক অপরাধ, বাট ফ্লোরিডাকে এটাকে নৈতিক অপরাধ হিসাবে নেয় না। তো ইচ স্টেট হ্যাভ এ স্ট্যাচু। এটা আপনার সরাসরি লয়ের সাথে কথা বলবেন যারা বিশেষ করে গ্রিন কার্ডধারী হিসাবে অপরাধের সাথে জড়িত, ভেরি ভেরি কেয়ারফুল। সেখানে আপনার কনভিকশন যদি হয়, আমাদের দেশে বাঙালির নোয়াখালীর এলাকায় বলা হয় আমও যায় সালাও যায়। আপনার ক্রাইম যখন করবেন, সেই ক্রাইমে তো দণ্ডিত হবে নেই, প্লাস গ্রিন কার্ডও চলে যাবে যদি কোনো সিরিয়াস ক্রাইম হয়ে থাকে। স্পেশালি এনি ক্রাইম পানিশেবল মোর দেন 1 year and any crime considered to be a moral turpitude. Thank you. মানে পরিষ্কার হয়ে নেওয়া উচিত সেটি হলো, তিনি যদি কনভিক্টেড হয়ে থাকেন, কিন্তু তিনি যদি অ্যারেস্ট হয়ে থাকেন এবং পরবর্তীতে সেখান থেকে তিনি খালাস পান, তাহলে তো কোনো সমস্যা নেই সেই গ্রিন কার্ডধারীদের। বর্তমানে সেটাও সমস্যা আছে, বেশি ডিফারেন্স। বর্তমান প্রশাসন বলছে যদি আপনি কোনো অপরাধে অভিযুক্ত থেকে থাকেন, আসার সময় যদি স্ক্রিনে দেখা যায় যে ইউ ওয়াজ অ্যারেস্টেড, দেন তাকে গ্রিন কার্ডধারী হিসাবে অ্যাডমিশন দেওয়া হবে, তাকে ফেরোলি হিসাবে অ্যাডমিশন দেওয়া হবে। এর অর্থ হচ্ছে you have to see a judge in the Federal Plaza, এবং এটা ক্লিয়ার করার পরে আবার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি এটা ক্লিয়ার না হয়, গ্রিন কার্ড উইল বি ক্যান্সেল। তারা চায় না যে একটা অপরাধী মানুষ আবার এখানে গ্রিন কার্ডধারী হিসাবে থাকতে, আনটিল দি কনভিকশন রেকর্ড ইজ ক্লিয়ার। অনেক অনেক বেশি স্পষ্ট এখন আমাদের কাছে। দর্শক আছেন টেলিফোনে, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ফ্রেন্ডের জন্য কোয়েশ্চন আর কি, যে ও ইয়েস আছে আপনার স্টুডেন্ট ভিসায়, বাট ওর স্ট্যাটাসটা মেনটেন রাখতে পারে নাই, ও ইয়ে হয়ে গেছে, আউট অফ স্ট্যাটাস হয়ে গেছে, পরে ও অ্যাসাইলাম নিছে, এখন আবার ও বিয়ে করছে, আবার ইউএস সিটিজেন। এখন ওর প্রসেসিংটা কি বা কোনো প্রবলেম হবে কি? এটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকেই হয়তো স্টুডেন্ট ভিসা আসছে, এখন স্টুডেন্ট ভিসা যে উনি মেনটেন করতে পারেন নাই, এগেন ইন্টেনশন, উনি কি ইচ্ছাকৃতভাবে, if you fail to appear to the school, continue to the school, that is one thing. আর যদি দেখা হয় যে তার কোনো শারীরিক অসুস্থতার কারণে অথবা ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টির কারণে, আর সে ন্যাচারাল ডিজাস্টারের কারণে কন্টিনিউ করতে পারে নাই, এবং সে তার সঙ্গত কারণে সে অ্যাসাইলাম ফাইল করছে, সো এখানে অ্যানাদার ইস্যু। এখন থার্ড ইস্যু, এখন বর্তমানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, এগুলো খতিয়ে দেখা হবে তুমি এখানে কি উদ্দেশ্যে আসছিলে। আসলে ছাত্র লেখাপড়া করতে আসছিল, নাকি অ্যাসাইলাম ফাইল করতে আসছিল, নাকি বিয়ে করে এখানে গ্রিন কার্ড পাওয়ার জন্য আসছিল। এই তিনটা বিষয় তাকে অত্যন্ত ক্লিয়ার করতে হবে, এডুকেশন অফিসারকে স্যাটিসফাই করতে হবে যে তার রিয়েল ইন্টেনশন ছিল টু স্টাডি, বাট ই ফেল টু ডু দি স্টাডি। এবং ইন দি মিন টাইম বাংলাদেশে তার কোনো একটা অসুবিধা ছিল বা আছে, এবং সেটাও তাকে প্রমাণ করতে হবে, কেন সেটা স্টুডেন্ট ভিসা আসার সময় বলে নাই। সো দ্যার ইজ এ লট টু ডু। ইট ইজ ডুয়েবল, স্টিল ডুয়েবল, যদি সে প্রমাণ করতে পারে যে ইট ইজ বোনাফাইড যুক্তরাষ্ট্র
তাকে গ্রিন কার্ড দিলে তার দ্বারা উপকৃত হবে, ইজ এ গুড সিটিজেন, ইজ এ গুড পিপল, ইজ এ মাসল ম্যান, হি হ্যাভ এডুকেশন, ডিগ্রি, ডিপ্লোমা, অ্যাচিভমেন্ট, তার on the other hand, তার wife is also a very good people, so that there should not be a problem in future. What happened before maybe it's not that serious enough. So it is not a yes or no question, and it is not a things that we can decide here. Very, very important. You have আপনাকে কনফিডেন্ট লয়ার হায়ার করতে হবে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, ন্যাশনালাইজেশন প্রসেস ইত্যাদির উপর দীর্ঘদিন কাজ করে, খুঁটিনাটি বুঝবে এবং নিজের লস অফ ডকুমেন্ট, অ্যাফার্মেটিভ ডকুমেন্ট টু প্রুভ দ্যাট দিস গাই ইজ এ রিয়েল অ্যাপ্লিকেন্ট ফর গ্রিন কার্ড টু অ্যাডজাস্ট স্ট্যাটাস ইন দ্য ইউনাইটেড স্টেট। আপনাকে ধন্যবাদ কোশ্চেনের জন্য, শুভকামনা রইল আপনার ফ্রেন্ডের অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস পোস্ট। জি, অনেক ধন্যবাদ আপনাকে এই পরামর্শের জন্য। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার প্রশ্নটিও নিতে চাই। দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি জি, আমি জানতে চাচ্ছি যে আমি একজন অ্যাসাইলামের মাধ্যমে সিটিজেন এদেশে। আমি অ্যাসাইলাম অ্যাপ্লাই করছিলাম, পরে সেই অ্যাসাইলামের মাধ্যমে আমি সিটিজেনশিপ পাই, এবং আমি যখন অ্যাপ্লাই করি অ্যাসাইলামে তখন আমার ছেলের জন্যও অ্যাপ্লাই করা ছিল। এখন আমার ছেলে অলরেডি ভিসা এবং সে চলে এসছে এদেশে। দেশে চলে এসছে আজ 3 বছর হলো। সে ইয়ে পাইছে, আপনার সোশ্যাল সিকিউরিটি পেয়েছে, ওয়ার্ক পারমিট পেয়েছে, এবং অ্যাপ্লাই করা হয়েছে তার গ্রিন কার্ডের জন্য। কিন্তু গ্রিন কার্ডের টাকাও জমা নিয়ে নিছে, কিন্তু আজ 2 বছর হতে যাচ্ছে, প্রায় 2 বছর না, 1 বছরের একটু বেশি। তো এখনো কোনো খবর নাই। তো আমার ছেলে কি গ্রিন কার্ড পাবে না নাকি? অলসো জটিল কোশ্চেন, যেটা আপনার গ্রিন কার্ড আপনার অ্যাসাইলামের মাধ্যমে হয়েছে, সেক্ষেত্রে আপনার ছেলেকে বাংলাদেশ থেকে ডেরিভেটিভ বেনিফিশিয়ারি হিসাবে I-735 ওনাকে নিয়ে আসছেন, আনার পরে আপনি গ্রিন কার্ড অ্যাপ্লাই করছেন এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য। লুক লাইক এভরিথিং গুড, বাট আই ডোন্ট নো আপনি কি ফাইল করছেন, এটাকে ডিফেক্টিভ কিনা, কোন লয়ারে ফাইল করলো, তো ইত্যাদি। আপনার যদি লয়ার থেকে থাকে তাকে বলেন এই সমস্ত কথা, যে ভাই তুমি ফাইল করলে স্যার বা ফাইল যেটাই ডাকেন, এটা তো এখন কোনো কিছু আসে না, ঠিক আছে, ফাইল ইনকোয়ারি। যদি কোনো লয়ার না থাকে, ইউ ক্যান হায়ার এ নিউ লয়ার টু ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড। বাট লুক লাইক আপনি কোনো কিছু রং করেন নাই, মেবি প্রসেসিং ডিলে, মেবি ডিফেক্টিভ ফাইলিং, মেবি মেডিকেল ডকুমেন্ট দেন নাই, মেবি সামথিং ইজ মিসিং দেয়ার কুড বি। তো আপনার খুব শুভকামনা রইল। ইয়েস, গো ব্যাক টু ইউর লয়ার অর হায়ার এ লয়ার এন্ড ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড। অনেক ধন্যবাদ দর্শক, আপনি আশা করি প্রশ্নটির উত্তর পেয়েছেন। আরেকজন দর্শকের টেলিফোন আমরা নিতে চাই, আমাদের সময় ফুরিয়ে আসছে। অন্যান্য কিছু প্রশ্ন আমরা রাখতে চাই আপনার কাছে। প্রশ্ন করুন দর্শক। প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যালো, আমি জুয়েল টেক্সাস থেকে বলতেছি। জি, বলুন। আমি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছিলাম, আমি গ্রিন কার্ড হোল্ডার। আমার ওয়াইফ আর একটা ছেলে আছে, তাদের জন্য অ্যাপ্লাই করছি। গত জুনের 4 তারিখে তাদের ইন্টারভিউ হয়েছে। এখন ওখান থেকে একটা যে নোটিশ দিয়ে দিছে, সেটা হচ্ছে 221G, আর বলে দিছে যে আমার ট্যাক্স রিটার্নের স্ক্রিপ্ট অনলাইনে আপলোড করার জন্য, আর রেজাল্ট ইমেলে জানাই দিবে। এখন আমি আমার লয়ারের সাথে আলাপ করছি। জি, তো লয়ার ট্রাই করতেছে ওই ডকুমেন্টস গুলো আপলোড করার জন্য, কিন্তু পোর্টালে ডকুমেন্ট আপলোড করার অপশন পাইতেছে না। এখন আমার কোশ্চেন হলো, এগুলা কিভাবে আমি আপলোড করতে পারি, অথবা কিভাবে আমি বাইপাস করে কাগজপত্র গুলো তাদের কাছে পাঠাইতে পারি? Definitely, very good question. First of all, আপনার ফাইল ডিফেক্টিভ ছিল 221G দিয়েছে, কারণ প্রথম থেকে আপনার ট্যাক্স ট্রান্সক্রিপ্ট যেটাকে বলা হয়, ওইটা অনেকেই শুধু ট্যাক্সের 1040 পাঠাইছেন, ট্রান্সক্রিপ্ট পাঠান নাই। এই যে লেনজা লাগলো, এই লেনজা ছুড়েতে এখন অনেক সময় লাগে যাবে। অলসো পোর্টালে সিআর ওয়েবসাইটে এটা থাকার কথা, বাট আনফর্চুনেটলি যদি ওনার কম্পিউটার ডিফেক্টিভের কারণে বা দেখুন না হয়ে থাকে, এনাদের অপশন হচ্ছে একটা ইমেল দেওয়া, ভালো সাবজেক্ট লাইন দেওয়া, বেনিফিশিয়ারি নাম, কেস নাম্বার, ইনভয়েস নাম্বার, এবং লেখা, স্যার, ম্যাডাম, I try to upload the tax transcript for the year 2025, full stop. And then every time I try to log in, CR is not allowing me to upload the transcript. Therefore, I am emailing you this transcript to your office. So that could work also.
আপনার লয়ারকে বলেন যদি সিয়াকে আপলোড করা না যায়, সেটা অ্যাটর্নি ইমেল আছে, ঢাকা অ্যাটর্নি ইমেইলে উনি এটা ইমেল করলে হয়ে যায়। ইট হ্যাপেন, এরকম ঘটনা আগেও হয়েছে, এভাবে করলে হয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ওনাকে বলেন যদি সিয়াকে আপলোড করা না যায়, আপনি এটা ওনাকে এমবেসিতে ইমেল করেন, কাজ হয়ে যাবে। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা মোহাম্মদ মজুমদার আপনার কাছে এরপর যে বিষয়টি জানতে চাই সেটি হলো, আমরা কথা বলছিলাম প্রশ্নগুলো নেওয়ার আগে, গ্রিন কার্ডধারী হলেও আপনার কোনো না কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকলে আপনি আবার ব্যাক করতে এক ধরনের জটিলতায় পড়তে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার পরামর্শটা আসলে জানতে চাই, যখন কেউ একজন দেশে বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তিনি কি নিজের ব্যাকগ্রাউন্ড কিংবা সার্টিফাইড কোর্ট ডিসপোজিশন সেটা চেক করে যাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? Very, very important. Yes, like I said, এই আজকের কথাবার্তার আজকের আলোচনা আমি এক পর্যায়ে বলেছি, এলিয়েন প্রোফাইল, ক্রিমিনাল রাফশিট, প্রত্যেকটি লোক, আমি আপনি সবার একটা রাফশিট আপনি বাইর করতে পারেন যে এখানে কি পরিমাণ অপরাধ আপনি করছেন, এটাকে আপনার রিপোর্ট বা ক্রিমিনাল রেকর্ড বাইর করা যায় রাফশিট। আবার এলিয়েন যারা আছে, এলিয়েন হিসাবে যেমন আমি কিভাবে আসলাম এখানে, আসার পরে কাকে বিয়ে করলাম, কোথায় ব্যাংকারসি ফাইল করলাম, কোথায় মার্ডার করলাম, কোথায় চুরি করলাম, এভরিথিং ইন দি প্রোফাইল। ইতিপূর্বে জো বাইডেন বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আগে এই প্রোফাইলকে খুব বেশি, যেমন এনি 485 এনি গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের সময় এফবিআই ক্লিয়ারেন্স ছাড়া কাউকে গ্রিন কার্ড না দেওয়ার এই রুল। বাট তখন আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় এফবিআই ক্লিয়ারেন্স পার্টি দেরি হচ্ছে, তারা ফেডারেল ইন্টারভেনশনের মাধ্যমে করে নিচ্ছে, বা কোনো লিবারেল জাজ বলছে তুমি অনেক দিন পর্যন্ত কোনো রিপোর্ট আসে না, আমি তারা গ্রিন কার্ড দিয়ে দিলাম। বাট ইট ইজ নট হ্যাপেনিং নাও এনিমোর। রিপোর্ট না আসা প্রোফাইল থেকে আপনার ক্লিয়ারেন্স, এফবিআই ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত কিছু দিবে না, কোনো বেনিফিট দিবে না, নট ইভেন ওয়ার্ক ফর মি। সো দিস ইজ দ্য ডিফারেন্স নাও। আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে দর্শক আমাদের সোশ্যাল মিডিয়ার প্রশ্নটি করেছিলেন যে তিনি তার সন্তানের CRVA ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন, তিনি আবারও তার প্রশ্ন অপরাধের বিষয়টি জানিয়েছেন। তিনি বলছেন যে মারামারি করার কারণে রক্তক্ষরণ হয়, তাকে অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে তিনি জামিন পান, কিন্তু তিনি পরবর্তীতে কোর্টে হাজিরা না দিয়ে বাংলাদেশে চলে যান, এটি তার অপরাধ। এই ক্ষেত্রে তিনি মনে করছেন তার সন্তানের CRVA এর জন্য গেলে অ্যারেস্ট করবেন কিনা? This is serious. রক্তক্ষরণ, bloodshed is an attempt to murder. রক্তক্ষরণের মাধ্যমে কিন্তু মানুষ মারা যায়। Now the presiding judge তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিছি কিনা, ইন্টারন্যাশনাল কোন শেষ চলে গেছে, তাকে এখানে না পাইয়া নিশ্চয় তার লোকাল প্রেসিডেন্টের রিপোর্ট দিচ্ছে যে তাকে পাওয়া যাচ্ছে না, তখন তারা আরো ফার্দার গেছে কিনা, প্রসিকিউটর ডিসক্রিপশনার, পাবলিক প্রসিকিউটর দ্বারা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তারা অতটুকু যাবে কিনা যে গণস্বার্থে লোককে বাংলাদেশ থেকে এক্সপেডাইটেড করে এখানে আনিয়া শাস্তি দেওয়া হবে কিনা মাদুরের মতো, এতটুকু সিরিয়াসলি সরকার নিছে কিনা, এটা অল ডিপেন্ড করে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির উপরে। অ্যাগেন উনি টেলিভিশনে এই সমস্ত উত্তর পাবে না, এটা পার্সোনালি ওনার লয়ারের সাথে কথা বলতে হবে, ক্রিমিনাল অ্যাটর্নি বা ইমিগ্রেশন অ্যাটর্নি যারা ডাটা বা প্রোফাইল নিয়ে কাজ করতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টেলিভিশনে আমাদের ভেরি লিমিটেড অথরিটি, ভেরি লিমিটেড স্কোপ, এখানে আপনি সব অ্যাডভাইস বা এটা একটাকে বলা হয় অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজ, আপনি দরজা বন্ধ করে অনেক কথাই বলতে পারবেন এবং অ্যাটর্নির অধিকার আছে সে তার কথাগুলো গোপন রাখা, দ্যাটস দ্য ল এখানে। বাট এখানে যখন আমি এখানে জুয়েল বা এখানে হাজারো লোক এখানে আছে, এটা গোপন জায়গা না, এটাকে বলা হয় প্রকাশ্য ফিল্ড, ওপেন এয়ারে সব কথা ডিসকাস করা যায় না। প্লিজ ডু ইউরসেলফ ফেভার, গো ব্যাক টু এ লয়ার। আমাদের সময় শেষ হয়ে গেছে। মোহাম্মদ মজুমদার, আপনার কাছে শেষ একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো আপনি নিজের জানা অজানা যে কোনো কারণেই হতে পারে, ইন্টেনশন থাকতে পারে নাও থাকতে পারে, কোনো না কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট হয়ে গিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি আবেদন করেছেন হয়তো নাগরিকত্বের জন্য, কিংবা অ্যাসাইলাম করেছেন, কিংবা গ্রিন কার্ড হোল্ডার কিংবা সিটিজেন, যে পর্যায়ে থাকুন না কেন, তাদের জন্য কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আপনি পরামর্শ দেবেন? First advice is don't commit any crime. But in case যদি ক্রাইম হয়ে যায়, সেক্ষেত্রে বেস্ট হবে এটাকে ডিফেন্ড করা, কিভাবে খালাস পাওয়া যায়, অথবা মিনিমাম কিছু সামান্য অপরাধের জন্য আপনার গ্রিন কার্ডও বাতিল হবে না, আপনার সিটিজেনশিপও বাতিল হবে না, সিটিজেনশিপ প্রাপ্তিতেও বাধা সৃষ্টি হবে না, কিছুটা আপনার জন্য একটা হৃদয়ে একটা বা আঘাত লাগলো বা কালিমা জড়িয়ে থাকবে, এতটুকুই। বাট
best advice don't commit any crime. আমরা এখানে বাংলাদেশে এখানে আসছি জীবন জীবিকার উন্নত জীবন যাপনের জন্য, ক্রাইম কমিট করার জন্য, দান্দা করার জন্য নয়। সেটাই আমার প্রত্যাশা। এবং শেষ আমার অনুরোধ হবে, এবং একটা তথ্য দিন স্যার, সেটা হলো আপনার গ্রিন কার্ড আছে কি নাই, লিগেল কি ইলিগেল, আপনাকে ডিপোর্টেড এলিয়েন কিনা, ডাজন্ট ম্যাটার। যদি কোনো অপরাধের সম্মুখীন হন, ক্ষতিগ্রস্ত হন বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অধিকার, আমার যে অধিকার, জুয়েল ভাইয়ের যে অধিকার, সেম অধিকার। এনি অ্যাক্সিডেন্ট, প্লিজ do not hide it and come out and file for a claim. You have a lots of right. এটাই আমার শেষ অনুরোধ সবার প্রতি as a community concerned individual. অনেক ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার, আপনি অনেক গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের দর্শকদেরকে দিয়েছেন। এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে যেটি বলছিলেন আমাদের আইনজীবী, কোনোভাবেই আপনি চেষ্টা করবেন এবং সতর্ক থাকবেন কোনো অপরাধের সঙ্গে জড়াবেন না। কারণ আপনি আমেরিকান ড্রিমের জন্য এই দেশে বাস করছেন, কোনো অপরাধ করার জন্য নয়। এবং আরেকটি দেশে এসে আপনি সিটিজেন হতে পারেন, কিন্তু যে দেশে আপনি যে স্থানে অপরাধ করেন অবশ্যই সেটির জন্য আপনাকে সাজা পেতে হবে। কিন্তু হতাশ হয়ে পড়বেন না, কোনো একজন আইনজীবীর পরামর্শ নেবেন, অ্যাটর্নির পরামর্শ নেবেন, তিনি নিঃসন্দেহে আপনাকে পরবর্তী পদগুলো কতটা সহজ করে আনা যায় সেই বিষয়ে পরামর্শ দিতে পারবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আগামীকাল রাত 10টায় আবারও টিবিএন অ্যানালাইসিস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।